হ্যালো শ্রোতা বন্ধুরা, শ্রী স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী। বাসনা কামনার গল্প আজকের দ্বিতীয় পর্ব। কনক বাঁ হাতে একটা আঙুল মোটকে বলল, কেই বা অল্প স্বল্প পড়ে, কেই বা তোমার মতন সব বইগুলোকে তার জীবনের সাথী করে নিয়েছে। আঙুল মটকাতে মটকাতে বলে, বাইরের কাজকর্ম আসা উচিত নিয়মিত দৈনিক জীবনে, যেটা তাদের কাছে হয়ে গেছে মরীচিকা। একটু অপেক্ষা করে বললাম, আমার কাছে মরীচিকা হয়নি এখনো, আস্তে আস্তে হয়ে যাবে। আমার মনে হয় আর এক কথা, বইগুলো পড়ে পড়ে বাইরের জীবনের প্রতি ঢের সহানুভূতি বেড়ে গেছে আমার। কনক অত্যন্ত বিচ্ছিন্নভাবে একটু হাসল। সন্দেহ হলো তোমার? কনক মাথা নেড়ে বলে, না। তবে? কিন্তু সহানুভূতি বলা নিয়ে আমরা কি করব বলো? কেন? আমরা নিজেরাই যে ঢের সহানুভূতির পাত্র। চুপ করে রইলাম। 30 বছর বয়সের একজন মানুষ একটু চুপ করে থেকে কনক বলে, খুব গরিবের সন্তান হয়ে জন্মালে এতদিনের ভিতরে জীবনটা অনেক দূর পর্যন্ত সাজিয়ে ফেলতে পারতে। দুজন কিছুক্ষণ চুপচাপ। কনক বলে, 30 বছর কি কম? অশ্বত্থ গাছের পাতা আঘ্রাণে নিভৃত বাতাসে মরমর করে উঠেছিল। কোনো দিকে কোনো শব্দ নেই, চঞ্চাল্যও নেই, বড় শান্ত দুপুর। কিন্তু এই 30 বছর বয়সে ভিতরে কোনো সঞ্চার হলো না তোমার। জীবনের শুধু স্বপ্নই ভেঙে গেছে, আশা নষ্ট হয়ে গেছে, ভরসাও শুকিয়ে গেছে। এই তো জীবনের কথা তোমার, অনেকটা এই রকমই। 30 বছর বয়সে পাড়ার গায়ে স্কুলের 40 টাকার মাস্টার মশাই। জীবনের গল্পটা তো তোমার এইটুকুই, কিন্তু গল্পটা তো এখনো ফুরায়নি। আশা করি গল্প সকলের অসম্পূর্ণ, আশা সকলেই করে, কিন্তু তাই বলে বর্তমানে বিড়ম্বনা ঘুচে যায় না। আমি ভেবেছিলাম আমার জীবনে এর চেয়ে ঢের ভালো হবে, সকলেই যে সেরকম ভাবে, কিন্তু তারপর তোমার আমার মতন পরে সহানুভূতির পাত্র সকলে আবশ্যিক তা হয় না। চুপ করে রইলাম। কনক বলল, সেদিন একখানা বই আমাকে পড়তে দিয়ে বলেছিলে এর ভেতরে জীবন খুব গভীরভাবে ফুটে উঠেছে। ও, সেই বইখানা? কিন্তু সেই বইখানা আমি পড়িনি। কেন? খুব একজন উঁচু দরের লেখকের লেখা তো। বেশ, জীবনের বোধ করি খুব গভীরভাবে ফুটে উঠেছে, কিন্তু আমার 20 বছর বয়স আর তোমার 30। এই ঘরের আটচালার ভিতরে আমাদের জীবনও খুব কম গভীরভাবে ফোটেনি। কনক বলে, একটু কম গভীরভাবে ফুটেছে না? সরঞ্জাম তো ঢেরই আছে। চাই একজন লেখক। হ্যাঁ, তিনি এসে যদি লিখতেন তাহলে অনেক জীর্ণ শীর্ণ জিনিস, অনেক আশার স্বপ্ন ছাই ভস্ম, অনেকের অপব্যবহার, অপচয়, ব্যথা ও করুণা বেরিয়ে পড়ত। এক ঝটকায় বাতাসের ঘরের ভিতরে কতগুলো শুকনো অসতের পাতা উড়ে এলো। কনক বলল, আমার মনে হয় লেখক এসে দরকার নাই লিখবার। সেই উপন্যাসের পাতা আমি প্রতি পদে উল্টেই চলেছি। এই শ্রীহীন ঘরদোর বাড়ি, নিঃসম্বল মানুষ, এদের ভীরু অস্ফুট আশা আকাঙ্ক্ষা, প্রতি মুহূর্তে মনকে চোখে ঠাড় দেবার চেষ্টা, এইসব নিয়ে। কনক নিস্তব্ধ হলো। একটু চুপ থেকে বললাম, এই অশ্বত্থ গাছটা তোমার কেমন লাগে? কোথায়? এই যে রাস্তার পাশে মস্ত গাছটাকে দেখছো না? বেশ তো সজীব।
আমার বড্ড চমৎকার লাগে। বললাম, প্রায় তাকিয়ে থাকি এই গাছটার দিকে। সেই ছোটবেলা থেকে অনেক মুহূর্ত এমনি করে অপচয় করেছি। কনক ঘাড় হেঁট করে রইল। বড্ড অপচয়ের জীবনে এসে পড়েছ তুমি কনক। শুধু উদ্দেশ্যহীন আত্মবিলাস, শুধু স্বপ্ন, এইসবের ভিতরে তোমার স্থান হলো? কনক একটা বই নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। কই, গাছটা দেখালে না তো? দেখেছি তো। বাহ, একটুতেই দেখা হয়ে গেল তোমার। কনক তবু বইয়ের পাতা থেকে চোখ তুলল না, কিন্তু বইয়ের পাতার দিকে তার মন নেই। নতুন জীবনের নিবিড় অসঙ্গতি ও ক্ষতির কথা ভাবছে বোধ করি। বললাম, একটা অশ্বত্থ গাছ কেমন নষ্ট হয়ে যায়, কিন্তু হাজার হাজার ডালপালা আর পাতা ফনায় এটা কেমন ফুটেছে। দুজনেই কিছুক্ষণ চুপ। আচ্ছা কনক, বলো তো, ওই দুটো কি পাখি? কোথায়? অশ্বত্থ গাছের ডালে। কোন দিকে? ডালপালাগুলো যেখানে সজনে গাছের ওপরে গিয়ে পড়েছে। অত্যন্ত অন্যমনস্ক হয়ে বলে, চড়াই তো। না, চড়াই নয়। কি হবে তাহলে? কত বাজে পাখি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বইয়ের পাতার দিকে তাকালাম। বললাম, বুলবুল। কোনো উত্তর দিল না। শুনছ কনক? কি? পাখি দুটো বুলবুল। বুলবুল তা হবে। কত পাখিই তো আছে। মুখখানা আবার বইয়ের দিকে। কোনো দিকে দেখছে এই পাখি। নিস্তব্ধ। কোন দিকে? দেখেনি বোধ করো। কি? বুলবুল? বুলবুল না, পাখি খুব কম দেখেছি। এই অশ্বত্থ গাছে বুলবুল পাখি দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। কোনো সারা শব্দ নেই। শুনেছ কনক? কি আবার? এই অশ্বত্থ গাছ বুলবুলকে দেখে আমার গোলদিঘির কথা মনে পড়ল। আবার গোলদিঘি নিয়ে পড়লে? হ্যাঁ, সেই কলকাতার গোলদিঘি তো। হ্যাঁ, সেখানে আবার অশ্বত্থ গাছ আছে নাকি? বিস্তর। জানতাম না তো। গোলদিঘিতে ঢুকেছ কোনোদিনও? কতবার, কিন্তু গাছপালার দিকে কে আবার তাকায়? ওই গোলদিঘির পাশেই তো তোমার মামার বাসা। হ্যাঁ, দিনের মধ্যে এমন 20 বার তো গোলদিঘিতে বেরিয়ে এসেছি সেই ছোটবেলা থেকে। তা অশ্বত্থ গাছগুলোকে দেখিনি বুঝি? যা দরকার নয় সেসব জিনিস দেখে কি হবে? একবার তাকিয়ে দেখে নিল। আমি যেতাম মাছ দেখতে। দিঘির পশ্চিম ঘাটের একটা করে ছোলা, ঝাল চানাচুর, চিনে বাদাম এইসব দিতাম, আর টপ টপ করে গিলে খেত। মনে হতো মাছগুলো তো সব মরে পচে ভেট, কিন্তু কেউ যদি দিঘিটা দিয়ে মাছগুলো ধরে বিক্রি করে অনেক লাভ হবে। কিন্তু খুব। কলকাতার যা বাজার, বেশ গরম। কনক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি বললাম, এমনি দুপুরবেলা ঠিক একটা বেঞ্চিতে বসতাম সেই গোলদিঘিতে। মাথার ওপর গোটা 2 অশ্বত্থ গাছ, ডালপালা, ক্রমাগত বাতাস নড়েছে আর চারিদিকে ছায়া খেলছে। বড্ড বিলাসে সেই সব দিন কেটে গেছে। কেন? টাকা কড়ি ছিল? 1 পয়সাও নয়। বিলাস তবে কোথাকার? বিলাসটা অবশ্যই মনে অশ্বত্থ গাছের নিচে বেঞ্চিতে বসে একদিন দুপুরবেলা দেখতে পেতাম। ডালপালার ভিতরে গোটা 2-3টে বুলবুল পাখি লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। চোখ দুটো খুব বড় বড় করে ফেলে যে বড় আশ্চর্য লাগলো। ঘন ছায়া নিবিড় ডালপালার ভিতরে। কলকাতার রাস্তাঘাট, অফিস, আদালত,
জঘন্যতর হিংসা কারসাজি থেকে অনেকখানি দূরে সারা শীতের দুপুরের এই পাখিগুলো। তোমার মতন আরও বোধ করি। কেউ কি সেই পাখিদের দিকে তাকিয়ে থাকতো না? জানি না, কেই বা থাকে, কি দরকার। কিন্তু 3টে বছর চাকরির চেষ্টা করেও কলকাতার মেসে মেসে যে জীবন কেটেছে আমার, তার ফাঁকেই গোলদিঘির বেঞ্চিতে অশ্বত্থ গাছের কটা পাখিগুলো এইগুলো বেশ ছিল। কিন্তু আজও মনে করলে বেশ ভালো লাগে। চাকরির চেষ্টা করেছিল 3 বছর। হ্যাঁ, তা কেমন চেষ্টা করেছিলে তুমি জানো? না, খুব হাড় ভাঙা চেষ্টা করেছিলাম। কেন হলো না? হলো না তো দেখি। একদিন কলেজের স্কোয়ারে গোলদিঘির সেই অশ্বত্থ গাছটা কাটা বেঞ্চিতে বসে আছি। থাক, হঠাৎ একটি বুলবুলি টপ করে আমার বেঞ্চিতে ওপরে এসে বসলো। পাকায় রক্ত মাখা। দেখি গুলি বাঁশ হাতে একটা ছেলে ছুটে আসছে। সে কি আনন্দের চিৎকার তার! কলকাতা শহরটা এরকমেরই। একটা বুলবুলে অবধিও শান্তি নেই। আমার মনে হয় আমাদের জীবনটাও এই ধরনের। এই ধরো তুমি, আমার মনে হয় সেই বুলবুলটার মতো, আর আমি সেই গুলি বাঁশ হাতে ছোকরাটার মতন। কি বলো কনক? কিন্তু সে অনেকক্ষণ হয়ে চলে গেছে। ব্যথা কৌতুকে হেসে উঠে ফিরে তাকালাম, কিন্তু চেয়ে দেখলাম সে নেই। পরের দিন বলে, তুমি কি করবে ঠিক করেছ? এই তো মাস্টারি করছি। তাকিয়ে দেখলাম কনক সমস্ত মুখ প্রবৃত্তি ও অভিরুচি বিদায় নিয়ে অনেক দূর চলে গেছে। বললাম, সংকল্প অবশ্যই আমার ঢের। কনক কোনো উত্তর দিল না, কিন্তু কোনো উপায়ও দেখছি না। কনক মুখ ফিরিয়ে গোটা 2 পুরনো তেরেঙ্গার দিকে তাকিয়ে রইল। সেই দুটো এত বেশি জীর্ণ শীর্ণ নগণ্য কঙ্কালসার যে আমার লজ্জা করছিল। তুমি যা ভাবলে তা নয়। এই 4 বছর ধরে প্রতি মুহূর্তে আমি ভেবে আসছি এই কাজটা ছেড়ে দিয়ে চলে যাব। কনক নড়ল চলল না। বাস্তবিক এই কাজটা ভালোই লাগে না আমার। এই 4 বছর আটকে রইলেই বা কি করে হলো তাহলে? কি জানি, কেমন রহস্যর মতন মনে হয়। রহস্য নয়, 4টে বছর যেন আমাকে নিঃশ্বাস ছাড়তেই দিল না। একবার গলা হাঁকড়ে বললাম, তারপর চোখের পলক দেখিয়ে 4 বছর চলে গেছে। এই রকম চোখের পলক দেখবে যে 20 বছর 30 বছর চলে গেছে। না, তা নয়। তাই যে জায়গায় ছিলে দেখবে ঠিক সেই জায়গায় আছো 30 বছর পরেও। হ্যাঁ, না, অত প্রতারণার খেলা ভগবান আমাকে নিয়ে করবে না। আবার ভগবানকে টানলে। চুপ করে রইলাম। ভগবানের অনেক কাজ আছে, প্রত্যেকটা কাজে হিসেবি মাপ। তিনি নিজেই তাতে বাধা। কাজেই আমাদের মুক্তি দেবেন কি করে? দোহাই দিয়ে কোনো লাভ নেই। প্রার্থনা করলেই বা কি বলো? কনক বলে, শিক্ষা দীক্ষা তো পেয়েছ ঢের, কিন্তু শিক্ষা দীক্ষা সম্মান আদর যেখানে সেখানে সব জায়গায় বেছে নিতে পারোনি। একটু চুপ থেকে বলল, কারোর সৌভাগ্য থাকে বটে, কিন্তু বাকি যারা তারা তা গড়ে ওঠে। কই, গড়তে তো পারলে না। আবার ভাঙা তেরেঙ্গা দুটোর দিকে তাকিয়ে রইল। মিনিট 2 পরে মুখ তুলে বলল, তোমাদের স্কুলে হেডমাস্টার কত মাইনে পান? 90 টাকা আন্দাজ। বয়স কত? এই 70। একটু চুপ করে থেকে বলল, এই তো অবস্থা।
বাঁ হাতের একটি আঙুল মটকাতেই বলে, এই রকমই হবে আর কি। ঠিক সময়ে পালাতেই যখন পারলে না, তখন আর কি আর। ঠিক জায়গার খোঁজ যখন পেলে না, জায়গাটা ঠিক করে নিতে যখন পারলেই না, এই তোমার অস্বাভাবিক নিরাশার কথা। কিংবা এইটুকুই বা হবে কিনা তা কে জানে। নমস্কার, আমি আবার আসবো নতুন এক গল্প নিয়ে। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। যদি অবশ্যই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।